জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। চিফ প্রসিকিউটর অসুস্থ থাকায় চাংখারপুলের 6 জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন হয়নি, কাল নতুন তারিখ নির্ধারণ। তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সাংবাদিকদের সুরক্ষায় আইনের তাগিদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুলের ব্লকে আন্দোলনকারীদের ঢাকা উত্তরাঞ্চল যান চলাচল বন্ধ। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, এক টুকরো জমিও ছাড় দেবে না ইউক্রেন। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে ভাগ্য নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ মুখোমুখি, খেলা শুরু বিকেল 3টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী 21 আগস্টের মধ্যে সংশোধন করতে পারবে ভোটাররা। রোববার সকালে একযোগে এই তালিকা প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। আগামী 24 আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী 31 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,37,32,274 জন। আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করতে পুলিশ বাহিনীর জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়ব অংশ নেন। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যে বডি ক্যাম কেনা হবে। এ সময় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতে নির্দেশনা দেন বলে জানায় প্রেস উইং। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অসুস্থ থাকায় চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন আজ হচ্ছে না। আগামীকাল এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হবে। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। এর আগে 7 আগস্ট এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এ ঘটনার তদন্ত শেষ করে চলতি বছর 31 জুলাই পর্যন্ত তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার সকাল 11টায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের বিশ্ববিদ্যালয় 9 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের নামে, সেই বিশ্ববিদ্যালয়ে 9 বছর আমরা স্থায়ী ক্যাম্পাস পাইনি। এতে আমাদের জ্ঞান চর্চার অনেকটা ঘাটতি হচ্ছে। আমরা গ্রুপে স্টাডি করতে চাইলেও আমরা কোথাও একটা বসে গ্রুপে স্টাডি করবো বা আড্ডা দিব, সেই পরিবেশটা আমাদের নেই। এখন একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে। পর্যন্ত এই আমাদের দাবিটা বাস্তবে রূপ নেয়নি। আমরা স্থায়ী ক্যাম্পাসের অভাবে আমরা শ্রেণীকক্ষ থেকে বঞ্চিত হচ্ছি, লাইব্রেরি থেকে বঞ্চিত হচ্ছি এবং একজন স্টুডেন্টের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।
দর্শক, এই নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবি ছাড়াও আন্দোলনকারীরা আসলে আর কি কি ধরনের দাবি করছেন? স্নেহা, আসলে যেহেতু 9 বছর পেরিয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের, তারপরও এখনো যেহেতু স্থায়ী ক্যাম্পাস হয়নি, মূলত সেই দাবিটা যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করছিল দীর্ঘদিন ধরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই অংশ বিশেষ আজকে কিন্তু তারা উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার হাটিকুমরুল গোল চত্বর যে এলাকা আছে, সেই হাটিকুমরুলে কিন্তু তারা আসলে এই মহাসড়ক অবরোধ করেছে, করে ব্লকেট কর্মসূচি পালন করছে। তারা কিন্তু বলছেন যে 9 বছর পেরিয়ে গেল, যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয় না, এটার চেয়ে কষ্টের কিছু নেই। তাই তারা বলছেন যে আমরা বাধ্য হয়ে আজকে এই মহাসড়কে অবস্থান নিয়েছি, এবং এর ফলে কিন্তু ইতোমধ্যেই দুই পারে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টিও হয়েছে। এবং এই কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে সংহতি জানিয়ে আসছে। আজকে তাদের সঙ্গে কিন্তু এই তপ্ত রোদে পুড়ে এখানে অবস্থান নিয়েছে শাহজাদপুর যে সচেতন নাগরিক ফোরাম আছে, তারা যে আপনার এনসিপির যারা আছেন, জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি যে শাহজাদপুর শাখা আছেন, তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আসলে তাদের সঙ্গে আজকে সংহতি জানিয়েছেন। এবং মহাসড়কে কিন্তু আপনি দেখছেন যে বসে এই তপ্ত রোদে অবস্থান নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী। আমরা একটু কথা বলবো আসলে যে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন, এনসিপি শাহজাদপুর শাখা, তারাও এখানে সংহতি জানিয়েছেন। আপনাদের পক্ষ থেকে আসলে কি চাওয়া হচ্ছে তাদের জন্য? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের নির্দিষ্ট ক্যাম্পাসের জন্য আন্দোলন সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে। আমরা তাদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করছি, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব পরবর্তী একনেক সভায় যেন তাদের এই বাজেটটা তোলা হয় এবং তাদের হাতে হস্তান্তর করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছি যে শিক্ষার্থীরা কিভাবে অংশ নিয়েছে, তো আমরা আসলে একটু কথা বলবো আরো শিক্ষার্থীর সঙ্গে। তারা কিন্তু বলছেন যে একটা স্থায়ী ক্যাম্পাস ছাড়া আসলে পড়াশোনায় চরমভাবে বিঘ্ন হচ্ছে এবং নানান প্রতিকূলতার মধ্যে যাচ্ছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, কি চাচ্ছেন এবং স্থায়ী ক্যাম্পাস ছাড়া আসলে কি সমস্যা হচ্ছে আপনার? আমরা 48 ঘন্টার আলটিমেট দিয়েছিলাম গত বৃহস্পতিবার, কিন্তু আমাদের কোনো ডিপিপি অনুমোদন করার জন্য আমরা 48 ঘন্টার আলটিমেট দিয়েছিলাম, কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা আজকে রাজধানী থেকে উত্তরবঙ্গের যে সড়ক, সেই সড়ক আমরা অবরোধ করে আছি, এবং এটা চলতে থাকবে যতদিন না আমাদের ডিপিপি অনুমোদন না হয় ততদিন। আসলে স্নেহা, এভাবে কিন্তু আসলে শিক্ষার্থী সহ অন্যান্য সবাই যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে একটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছাড়া কতটা সমস্যার মধ্যে যেতে হয়, এবং তারা কিন্তু বলছেন যে যদি দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবি যেটা, সেই দাবি না মেনে নিলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। এই ছিল স্নেহা আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আছেন সহকর্মী শিউলি রায় তমা। আমরা চলে যাব সরাসরি তার সাথে যুক্ত হব। তমা, আপনি আমাদের জানাবেন যে ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি, যেমনটা আপনি বলেছেন, আজকে কিন্তু সকাল 9টার দিকে একযোগে কিন্তু নির্বাচন সকল জেলা এবং উপজেলার যত নির্বাচন কমিশন ভবন আছে, সেই নির্বাচন কার্যালয় আছে, সেই সকল জায়গা থেকেই কিন্তু সকাল 9টায় আজকে ভোটার হালনাগাদ খসড়া সেটা কিন্তু প্রকাশ করা হয়। এবং কিছুক্ষণ আগে যে সিনিয়র সচিব আক্তার আহমেদ, উনি কিন্তু ব্রিফ করেছেন এবং উনি কিন্তু বলেছেন এবারের যে এই বছরে যে ভোটার হালনাগাদ, সেই হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে 45,71,216 জন, এবং মৃত ভোটার কর্তন হয়েছে 21,32,590 জন, এবং মোট ভোটার আমাদের এখন বর্তমানে বাংলাদেশে 12,61,70,900 জন। তো এছাড়াও উনি বলেছেন যে যাদের ভোটারে তথ্য
তথ্যে ভুল থাকবে তারা ভোটার সংশোধন করতে পারবে, কিন্তু সেই সংশোধনের জন্য তারা 12 দিন সময় পাবে এবং এই 12 দিন মানে এই মাসের 21 আগস্ট পর্যন্ত তারা কিন্তু ভোটার তালিকার তাদের যে যদি কোনো ভুল থাকে তারা সেই ভুল তথ্য সংশোধন করতে পারবেন। এছাড়াও এই বছর 3 বার ভোটার তালিকা খসড়ার যে ব্যাপার সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব বলেছেন যে 3 বার এবার ভোটার তালিকা প্রকাশ হবে 3 ধাপে এবং সেটি হচ্ছে আজকে যেরকম আপনার ভোটার তালিকা খসড়া প্রকাশ হয়েছে ঠিক সেরকম এই মাসে 31 আগস্ট কিন্তু ভোটার তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয়বার এবং অক্টোবরের 31 অক্টোবর কিন্তু তৃতীয় ধাপে আরেকবার চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এরই মধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিএসি উনি কিন্তু এম নাসিরউদ্দিন উনি কিন্তু ব্রিফিংয়ে বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে এবারে নির্বাচন কমিশন কিন্তু যেভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেই ইলেকশনের মাধ্যমে সেই ইলেকশনে আসলে যেন কোনো ভোটার যারা 2024 এবং 25-এর গিয়ে 18 বছর হয়েছে এবং তারা যেন কোনোভাবেই নতুন ভোটারদেরকে বাদ না পড়ে, তারা কিন্তু এই বছর কিন্তু নতুন ভোটারদের কিন্তু অগ্রাধিকার বেশি দিয়েছে। তো এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার তালিকায় খসড়া যে প্রকাশ করা হবে সেটি আসলে 3 ধাপে করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। তবে আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন বক্তারা। রোববার সকাল 11টায় পঞ্চগড়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় তুহিনকে নির্মমভাবে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সময় লালমনিরহাটে মানববন্ধনে সাংবাদিকদের উপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাকে যদি এই নির্মমভাবে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে তাহলে একজন সাধারণ নাগরিক যারা আমজনতা তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন। আমরা যারা সাংবাদিকতা করি তারা জেনে শুনেই সাংবাদিকতা করতে এসেছি। এই ভয়, এই হুঙ্কার, এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আসলে আমরা সাংবাদিকতা করতে এসেছি। প্রত্যেক স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিং এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্কুল ব্যাংকিং এর ফলে শিক্ষার্থীরা দেশের অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগে অবদান রাখতে শিখবে। এ সময় চলতি অর্থ বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে আসবে জানিয়ে গভর্নর আরো বলেন, অর্থনৈতিক খাতকে সংস্কার করতে 3টি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে দুর্বৃত্তায়ন রুখতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা থাকতে হবে বলেও জানান তিনি। Bangladesh has a track record that we will make every cent payment obligation আমরা ফুলফিল করব। আমরা কোনোদিনও কোনো এরিয়ার্স রাখি নাই, রাখবো না। যদি আমাকে মূল্যস্ফীতিকে সাপোর্ট দিতে হয়, প্রাইস স্টেবিলিটি যদি আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইন অনুযায়ী জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই এবং এটি সম্পূর্ণ বেআইনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু পোস্টে রিটার্নের সব ঘর শূন্য দেখিয়ে দাখিল করা যায় বলে ভুল ধারণা প্রচার করা হচ্ছে। এর ফলে অনেক করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা দিচ্ছেন, কিন্তু আয়কর
আইন 2023 অনুযায়ী প্রত্যেক করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে দেখাতে হবে। এনবিআর সতর্ক করে জানায়, ইচ্ছাকৃতভাবে শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা ফৌজদারি অপরাধ। আয়কর আইন অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। তাই কারো আয় করযোগ্য না হলেও সঠিক তথ্য দিতে হবে। দীর্ঘ 16 বছর পর হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার বেলা 2টার দিকে নগরের পাঠানপাড়া এলাকায় এ সম্মেলন শুরু হবে। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার বিরাজ করছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছে মাদ্রাসার মাঠের পাশে সমাবেশ স্থলে। দেখছেন সংবাদ দুপুর। রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে 1100-র বেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে 9 জনকে আটক করে সেনাবাহিনী। বিস্তারিত ইউসুফ ভুঁইয়ার রিপোর্টে। রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও চাকু সহ প্রায় 1100-র অধিক ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। শনিবার রাতে নিউ মার্কেটের 3টি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে 9 জনকে আটক করা হয়। এই বিষয়ে রাতেই সরওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 23-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র। এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই। আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। এ সময় ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। আপনারা কেউ এই ধরনের সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,12,000 টাকা। ফল, কৃষিপণ্য, পাথর সহ বিভিন্ন অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে সারা দেশ। সরকার পতনের পর সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ভারতের মধ্যে। এর প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমেও। গেল অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,00,000 টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, পুরো অর্থ বছর জুড়েই ছিল অস্থিতিশীল পরিস্থিতি। এমনকি দুই দেশের সম্পর্কের অবনতি, ডলার সংকটে চাহিদা মতো পণ্যের অর্ডার দিতে না পারা, ব্যবসায়ীদের ভিসা না দেয়া ও রাজনৈতিক সংকটে সোনা মসজিদ স্থলবন্দরে গতি কমেছে আমদানি রপ্তানিতে। বর্তমান সময়টাতে বেশি মানে গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোর্টে পরিণত হয়েছে। অনেক দিন ধরে ফল বন্ধ, ফল আমদানি করতে হচ্ছে না। নানা রকম জটিলতার কারণে এখানে আমদানিকারক নিরুৎসাহিত হচ্ছে। পট পরিবর্তনের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের একটু অবনতি ঘটেছে। তারপরে আনুষঙ্গিক পরিবেশের জন্য হচ্ছে না। আশা করি যে সবারই আন্তরিকতা থাকলে ইন ফিউচার বা খুব শর্ট টার্মে না হলেও আশাবাদী যে আমরা এটা ঠিক হয়ে যাবে। ডলার সংকট ছিল, ডলার $102 এলসি করলে $125 পেমেন্ট করতে হয়েছে। এইভাবে ইম্পোর্টারগুলো আমাদের অনেক মায়ের খেয়ে গেছে। বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণে রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। আলু, পেঁয়াজ ও গুড় সহ কৃষিপণ্য না আসায় রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে দাবি তাদের। সরকার
খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম বেশি থাকার কারণে আমদানি বেশি ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো আমদানি করা লাগছে না, ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে। এটা একটা কারণ। সোনা মসজিদ স্থলবন্দরে 1122 কোটি 41,59,000 টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 907 কোটি 80,47,000 টাকা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও উৎপাদন খরচ বাড়ার অভিযোগ তাদের। আমন চাষে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়ার দাবি কৃষি বিভাগের। হারুনুর রশিদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দিনাজপুর বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক শুকুর আলী কদিন আগে সেচ মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেন। চলতি মৌসুমে 3 বিঘা জমিতে ব্রি 51 জাতের ধান আবাদ করেন এই কৃষক। বৃষ্টি এবং আবহাওয়া উপযোগী থাকায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বেশিরভাগ কৃষকের অভিযোগ সার ও কীটনাশকের দাম বেশি, কিনতে হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়টা দেখুক এবং গুরুত্বরে তাক দেখার দরকার, একটা কৃষক যাতে মারা না যায়, কৃষক যাতে একটু লাভবান হয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সারের দামটা যদি একটু কমায় তাহলে কৃষক খুশি উঠে যায়। যখন আমরা এই ধান বাড়ার আগে আগে এই খরচটা বেশি হয়ে যায় পোকার আক্রমণের জন্য। উদ্যমুখী দাম এই তুলনায় আমাদের পোষায় না আর কি। সামান্য কোনো মতে আমরা চলতে পারি এই আর কি, এর থেকে বেশি কিছু লাভজনক হয় না। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। দিনাজপুর জেলায় এবছর রোপা আমনে 2,60,860 হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এই মৌসুমে সবচেয়ে যেটি উপকরণ দরকার, এখন কৃষকদের সার প্রয়োজন হবে। আমরা সার ব্যবস্থাপনাকে সঠিক রাখার জন্য সুষম মাত্রায় যাতে সার প্রয়োগ করে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের পর্যন্ত দাম অতিরিক্ত নিয়েছে অভিযোগ আসে নাই। কৃষি পণ্য সহজলভ্য করা গেলে আমন চাষে কৃষকরা আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা কৃষি সংশ্লিষ্টদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের বাবুগঞ্জে দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে হরিণ নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। হরিণ উদ্ধারে তদন্ত করছে পুলিশ। শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে প্রায় 10 বছর যাবৎ ময়ূর, খরগোশ ও হরিণ সহ নানা প্রজাতির প্রাণী পালন করছে জেলা প্রশাসন, যা দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ। গেল 3 আগস্ট দুর্গাসাগরে খাঁচাবন্দি থাকা 13টি হরিণের মধ্যে একটি হরিণ নিখোঁজ হয়ে যায়। দায়িত্বে অবহেলা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে হরিণ নিখোঁজ হতে পারে বলে দাবি করছেন দর্শনার্থীরা। অনেক দর্শনার্থীরা আসেন ঘুরতে, তো এখানে যে অবস্থায় আছে জায়গাটা, হরিণগুলো বিগত দিনে যেভাবে ছিল এটা কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখানে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত। কর্তৃপক্ষই বলতে পারবে আসলে এই জিনিসগুলো কোথায় যাচ্ছে বা কোথায় গায়েব হচ্ছে, দায়বদ্ধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরাগুলো নাই, সিসি ক্যামেরা তো এখন দেখা যায়, আগে ছিল এখন তো নাই। দায়িত্বে অবহেলা আর দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকায় হরিণ নিখোঁজের ঘটনায় কাউকে শনাক্ত করতে পারছে না জেলা প্রশাসন। সকালে খাবার দেয়, সারাদিন পরিচর্যা করে, সন্ধ্যার সময় তালা মারিয়ে চাবি জমা দিয়া ও রাতে এখান থেকে চলে যায়। পরদিন আর এক গ্রুপ আসে, তাদেরকে তারা বুঝাই দেয়। ওই বুঝাইতে গিয়ে দেখছে যে হরিণ একটি নাই। তো এই পর্যন্ত আমরা জানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তাৎক্ষণিক, এবং আমি নিজে এবং সাথে জামাল স্টাফ তাকে নিয়ে আমি থানায় যাই, জিডি এন্ট্রি করি। দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকার কথা স্বীকার করে তদন্তের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে হরিণ নিখোঁজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সিসিটিভি যে ক্যামেরাটা নষ্ট, অনেকদিন ধরে নষ্ট বলতেছিল। পুলিশের মতো তদন্ত করতেছে, আমরা চেষ্টা করতেছি ফাইন্ড আউট করার জন্য, অপরাধীকে ধরার জন্য। জানার সাথে সাথে থানায় জিডি করা হয়েছে এবং ইউনো এবং থানার ওসি আসছে গিয়েছে ওখানে তদন্ত করতে এই বিষয়টা নিয়ে। না এটা বললাম জিডি করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা করা হবে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে পালিত প্রাণীদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান দর্শনার্থীদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এদিকে সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার পিতা মোহাম্মদ মেসের আলী ও মাতা মোসাম্মদ মাজু বিবির দেওয়া নাম ছিল লাল মিয়া। এস.এম. সুলতান তার জীবনের মূল সুর ছন্দ খুঁজে পেয়েছিলেন চিত্রশিল্পে। 1950 সালে ইউরোপের যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। সুলতানের শিশু স্বর্গের আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। হতে চায় সুলতানের মতো বরেণ্য শিল্পী। আমাদের এখানটায় ফল ফুল এবং নানা ধরনের ছবি আঁকা শেখায়। আমি বড় হয়ে এস.এম. সুলতানের মতো একজন চিত্রশিল্পী হতে চাই। 2 বছর ধরে ছবি আঁকা শিখি। আমি অনেক দৃশ্য আঁকা শিখছি। আমি এর আগে কিছু পারতাম না। এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করতেছি। শিল্পীর সংগ্রহশালা ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবি ঘুরতে আসা দর্শনার্থীদের। আমাদের এই নড়াইলকে ঘিরে এস.এম. সুলতানকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সুলতানের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। কিন্তু আজও সেটা বাস্তবায়ন বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয় সেজন্য সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সবসময়। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান এর এই শিশু স্বর্গ এবং যে সংগ্রহশালা আছে এটাকে চাই যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন জানায়। শেখ মোহাম্মদ সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। এস.এম. সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। বরেণ্য এই শিল্পীর জন্মদিন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে নড়াইল জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।